আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উনার উপদেষ্টা মণ্ডলীকে, যারা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দিতে সমর্থ হয়েছেন। দ্বিতীয়ত আমি অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত বিপুল ভোটে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি বিপুল বিজয়ে তিনি এনে দিয়েছেন। আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের প্রথম বিরোধী দল হিসাবে যারা গণ্য হবেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ সকল নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি শুভেচ্ছা জানাই বাংলাদেশের আপামর জনসাধারণকে, যারা মহা আনন্দে বাংলাদেশের জাতীয় ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিয়ে বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন, যারা বাংলাদেশের সফলতাকে ত্বরান্বিত করেছেন, একটা সুন্দর পথ তৈরি করার জন্য যারা এগিয়ে এসেছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমরা স্মরণ করছি তাদেরকে, যারা যুগে যুগে বাংলার স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের উন্নয়নে, বাংলার স্বার্থে যারা প্রাণ দিয়েছেন। আরও স্মরণ করছি ২৪শে জুলাই বিপ্লবে মহান বীরদের, আমাদের জওয়ান ছেলেরা যারা বুকের তাজা রক্ত ঢেলে আজকে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করেছেন। তাদের অবদান আমরা কখনো ভুলতে পারি না। অতি শীঘ্রই আসছে ২১শে ফেব্রুয়ারি। আমরা মহান ভাষা দিবসকে স্মরণ করে আমাদের ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা রক্ত দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। আজ বাংলার মানুষ একটি মুক্ত স্বাধীন দেশে বসবাস করে ধাপে ধাপে বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটি বিষয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়তো আশাও করেনি তারা এতটা আসন পেয়ে তারা নির্বাচিত হবেন। জনগণ যেটা আশা করেছিল, হয়তো একটি বড় ধরনের কম্পিটিশনের মাধ্যমে কেউ হয়তো জিততে পারেন। যদিও ইলেকশনের ঠিক আগ মুহূর্তে আমরা দেখেছিলাম যে জামাতে ইসলামের প্রতি একটা বিশাল জোয়ার এসেছে। সে জোয়ার ইলেকশনের দিন গণনার শুরুতেই আস্তে আস্তে মলিন হতে শুরু করে এবং জাতীয়তাবাদের দলের বিজয় নিশ্চিত হয়। পরবর্তীতে জাতীয়তাবাদের নিরঙ্কুশ বিজয় অর্জন করে। আমরা খুবই আনন্দিত এর জন্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার বাংলাদেশের শাসনভার গ্রহণ করতে চলেছে। নিরঙ্কুশ বিজয় অনেক সময় ভালো, অনেক সময় আমরা দেখেছি অতীত রাজনৈতিক ইতিহাস থেকে যে যারা নিরঙ্কুশ বিজয় পেয়েছেন তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন। পরবর্তীতে বিপ্লবের মাধ্যমে তাদেরকে অপসারিত করতে হয়েছে। এতে অনেকের প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আমরা এখন আর ওরকম কিছু দেখতে চাই না। আমরা চাই সবাই মিলেমিশে কাজ করবেন।
জাতীয়তাবাদী দল দল যদি সরকার গঠন করেন তাহলে জামাত ইসলামকে সাথে নিয়ে কাজ করবেন, এনসিপিকে সাথে নিয়ে কাজ করবেন এবং একটি সুন্দর রাষ্ট্র আমাদেরকে উপহার দিবেন। জামাত ইসলাম হয়তো বিজয় অর্জন করত, কিছু কিছু ভুল পদক্ষেপের কারণে তাদের বিজয়টা সেভাবে আসতে পারেনি। তারপরও তারা যে ৪ কোটির উপরে ভোট পেয়েছেন, এটা অনেক সাফল্যজনক আমি মনে করি। এটা স্বাধীনতার পর ১ম ঘটেছে এবং তারা এতে সন্তুষ্ট হওয়াটা এটা আমি মনে করি এটাই উচিত এবং তারা সন্তুষ্ট হবেন যে ৭০ এর মতো তারা ৮০টার মতো তারা প্রায় কাছাকাছি তারা সিট পেয়েছেন। তো সম্মিলিত জোট মিলে ১১ দলীয় জোট মিলে। তো তাদের এই চলার পথে নতুন একটি অধ্যায় সূচিত হলো। তারা বিরোধী দল হয়ে বাংলাদেশের শাসন ভারে যোগ দিবেন। এই ইলেকশনটা ছিল আসলে একটি প্রতিযোগিতামূলক, একটি চ্যালেঞ্জিং। এখানে একটা প্রশ্ন এসে উদিত হয়েছিল যে জুলাইয়ের বিপ্লব এটা স্বাধীনতার পক্ষে থাকবে না স্বাধীনতা বা বাংলাদেশের, আমি স্বাধীনতা বিরোধী বলবো না, এখন বাংলাদেশের সবাই স্বাধীনতার পক্ষের। কিন্তু একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে এটা কি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে হয়েছিল নাকি বাংলাদেশের স্বাধীনতাটা যুদ্ধটা ভুল ছিল। এই প্রশ্ন যখন মানুষের মনে জাগ্রত হয় তখন অটোমেটিক্যালি মানুষ স্বাধীনতার পক্ষেই রায় দেয় এবং অনেকেই ইলেকশনের দিন তাদের মত পরিবর্তন করতে বাধ্য হন এবং জাতীয়তাবাদী দলকে ভোট দিতে বাধ্য হন এই প্রশ্নে যে জুলাই বিপ্লবটা হয়েছিল স্বাধীনতার পক্ষে। যারা মনে করেন যে শুধুমাত্র জুলাইয়ের একদিনের বিপ্লবে স্বৈরাচারী শাসককে আমরা বিতাড়িত করতে পেরেছিলাম, এটা সঠিক নয়। কারণ একটা পাথরকে ভাঙতে হলে হাতুড়ি দিয়ে আঘাতের পরে আঘাত করে নরম, তাকে দুর্বল করে, তারপর লাস্ট আঘাতটা দিয়ে যখন ভেঙে যায় তখন অনেকেই শেষের আঘাতটাকে সফলতা দিতে চান, কিন্তু শেষের আঘাতের পূর্বে যে আঘাতগুলা দিয়ে দুর্বল করা হয়েছিল তাদেরকে আমরা সফলতা দিতে চাই না। কিন্তু আসলে সবারই অবদান এখানে সমান। ঠিক এইরকম গত ১৬-১৭ বছরের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলামের যে আন্দোলনের পর আন্দোলন করে আস্তে আস্তে এই স্বৈরাচারী শাসককে দুর্বল করা হয়েছিল, তাকে অবদান আমাদেরকে দিতেই হবে এবং তাদের কথা বলতেই হবে। পরবর্তীতে বাংলাদেশের ইয়াং ছেলেরা এসে লাস্ট আঘাত করেছিল এবং এই সরকারকে ভাঙতে সাহায্য করেছিল, তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। অন্যদিকে এনসিপি যদি জামাতের সাথে জোট না করে বিএনপির সাথে জোট করত তাহলে আমার মনে হয় তাদের আরো ভালো সাফল্যতা আসতো। যদিও একেবারে নতুন একটি দল, কাঁচা একটি দল হিসেবে ৬-৭টা সিট পাওয়া এটা একটি বিরাট বিজয়। অনেকেই এখানের মধ্যে তাদের অগ্রগামী নেতারা হয়তো আসতে পারেন নাই, তারপরও মন খারাপ করার কোনো কিছু নাই, কারণ সামনে আরো নির্বাচন আছে। যদি ভালো কাজ করেন, ভালো কাজ দেখাতে পারেন, অবশ্যই জনগণ আপনাদেরকে বেছে নিবে। জামাত ইসলামও হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখনো সময় আছে। এই ৫ বছর আপনারা বিরোধী দল হিসাবে আপনাদের নতুন অভিজ্ঞতা অর্জন করেন এবং পরবর্তীতে মানুষ ৫ বছর পর আরো ভালো যাচাই বাছাই করবে এবং নতুন কোনো সরকারকে হয়তো সুযোগ দিতেও পারে। যদি বিএনপি সরকার বাংলাদেশের দুর্নীতি উচ্ছেদ, সমাজের উচ্ছৃঙ্খলতা নিয়ন্ত্রণ
এবং অন্যায়, রাহাজানি, দুর্বলের উপর সবলের অত্যাচার এগুলো যদি বন্ধ করতে পারেন এবং সফলভাবে দেশ চালাতে পারেন, হয়তো জনগণ আবার তাদেরকে সুযোগ দিবে। আর যদি উনারা সফল না হন, অনেকেরই ধারণা 2 বছরের ভিতরেই উনাদের পতন হতে পারে। কারণ মানুষ এখন আর সময় দিতে রাজি না। মানুষ এখন কাজ দেখতে চায়। মানুষ অ্যাকশন দেখতে চায়। মানুষ দেখতে চায় যে দুর্নীতিদের কোনো স্থান বাংলাদেশে নাই। যদি দুর্নীতির ব্যাপারে আপোস করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আবার দুর্বার আন্দোলন তৈরি হতে কিন্তু সময় লাগবে না। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী চেয়ারম্যানকে আমি বলবো যে, জনাব তারেক রহমান, আপনি বিজয়ী হয়েছেন। আপনি শক্ত হাতে দেশের হাল ধরেন এবং দুর্নীতির বিরুদ্ধে আপনার অভিযান শুরু করে দেন। ঘুষখোর, দুর্নীতিবাজ যারা সরকারি অফিসার অথবা পুলিশ বাহিনী অথবা অন্য কোনো বাহিনীতে যদি থেকে থাকেন, তাদেরকে শনাক্ত করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, তাদেরকে সতর্ক করেন। প্রথমে সতর্ক না শুনলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং কোনোভাবেই কোনো সুযোগ দেয়া যাবে না। আমরা এই ব্যাপারে আপনারা অনেকের পরামর্শ নিতে পারেন, বিরোধী দলের পরামর্শ নিতে পারেন, প্রাক্তন উপদেষ্টারা যারা হবেন, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য সব উপদেষ্টাদেরকে নিয়ে আপনারা কমিটি করে কিভাবে দুর্নীতি উচ্ছেদ করা যায় তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এটা করতে পারেন, যাতে কারো উপর এরকম একটা দাম্ভিকতা না হয়, কাজের মধ্যে এটা না আসে যে আমরা সবকিছু সামাল দিতে পারবো। এটা না করে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্তে আসেন। এটা আমি মনে করি অনেক প্রজ্ঞতার সাথে আপনারা এটা করবেন এবং করতে পারবেন। বাংলাদেশের সিলেটের জনগণের একটা দাবি ছিল ম্যানচেস্টার থেকে সরাসরি একটা বিমান ফ্লাইট আগে যেটা চালু করা হয়েছিল বন্ধ হয়ে গেছে, এটা যাতে আবার চালু হয়, এদিকে আপনারা নজর রাখবেন। আরও যেসব জায়গায় আপনারা যে কমিটমেন্ট করেছেন, কার্ড দেওয়ার বা মাসে মাসে ভাতা দেওয়ার যে জিনিসগুলো আপনারা করেছেন, এই প্রতিজ্ঞা করেছেন, এগুলোর দিকে আপনারা নজর দেবেন। ইলেকশনের আগে আমি অনেকের কথা শুনেই আমার মনে একটু খটকা লেগেছে। যেমন ধরেন আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, যিনি অতি সত্বর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হয়তো, তো উনি বলেছিলেন যে স্কুলে সবাইকে, সকল ছাত্রকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। তো একটা বাচ্চা ওনাকে প্রশ্ন করলো যে খেলাধুলা বাধ্যতা করার কারণটা কি? উনি বললেন, এই খেলাধুলার মাধ্যমেই আমরা জাতীয় টিমে খেলোয়াড়দেরকে নিয়ে যাব। যদিও এটা আসলে আমার কাছে তেমন গ্রহণযোগ্য মনে হয় না উত্তরটা। কারণ শুধুমাত্র জাতীয় দলে স্টুডেন্ট ছাত্রদেরকে বা খেলোয়াড় নেওয়ার জন্যে যে খেলাধুলা স্কুলে বাধ্যতা করতে হবে, এটা মনে হয় সঠিক না। কারণ বিশ্বে অনেক দেশেই এরকম বাধ্যতামূলক খেলাধুলা আছে, যেটা হলো গিয়ে ছাত্রদের শরীর স্বাস্থ্য যাতে সঠিক থাকে। তারা 1 ঘন্টা প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করতে হয় এবং তাদেরকে একটা সুন্দর সুঠাম দেহ এবং তার সাথে সাথে কিন্তু তারা খাবারও ব্যবস্থা করে স্কুলে। বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য তারা বিভিন্ন টাইমে দিয়ে থাকে এবং দুপুরের খাবারের পরে আবার নাস্তা, সকালের নাস্তা এরকম দিয়ে থাকে, যেটা আমাদের বাংলাদেশে সম্ভব হবে কিনা আমি জানি না। এরকম যদি আপনারা পুরামতে বাচ্চাদের পুষ্টি পায় তার ব্যবস্থা করেন এবং তার সাথে খেলাধুলা, সাঁতার শিক্ষা এটা খুবই জরুরি। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা শহরে থাকেন তারা সাঁতার জানেন না। তো সাঁতারকে বাধ্যতামূলক করার জন্য একটা পরামর্শ আমি দিচ্ছি যে যেভাবে হোক এটা করেন, যে কোনো একটা ক্লাসে যেমন ক্লাস 6 অথবা 7 পাস করতে হলে তাকে সাঁতারে একটা সার্টিফিকেট নিতে হবে এবং পাশের মার্ক নিতে হবে, নিয়ে সাঁতার পাস করতে হবে। বাংলাদেশে যেহেতু বিভিন্ন সুইমিং পুলের ব্যবস্থা নাই,
এদিক দিয়ে বিভিন্ন পুকুরকে, বিভিন্ন নদীর ঘাটকে সুইমিং শেখানোর জন্য শিক্ষকরা বাছাই করতে পারেন। সুইমিং বা সাঁতারের জন্য আলাদা টিচার নিয়োগ দিতে পারেন প্রত্যেকটা স্কুলে, এবং বাধ্যতামূলক সাঁতার শিক্ষা। এটা বাংলাদেশের অন্যান্য দেশের সবাই, অনেক দেশেই এটা আছে। কিন্তু বাংলাদেশে নাই, এবং বাংলাদেশে এটা সবচেয়ে বেশি জরুরি। কারণ বাংলাদেশ হলো পানির দেশ। হঠাৎ করে পানি চলে আসে, বন্যা চলে আসে, নৌকা ডুবি হয়, লঞ্চ ডুবি হয়, জাহাজ ডুবি হয়। এই দেশে সবচেয়ে বেশি জরুরি হলো সাঁতার, এবং সবাইকে সাঁতার এই শিক্ষায় শিক্ষিত করা। এটা আমার মনে হয় সরকারের একটি প্রধান দায়িত্ব। তো এটা আমি মনে করি উনারা এই উদ্যোগ নেবেন। তো এখানে অনেক জায়গায় অনেক কথা আমরা দেখেছি যেগুলা সামঞ্জস্যপূর্ণ হয় না। বাট এগুলি বলা হয়ে থাকে। তো আমরা আশা করব যে পরবর্তী যেসব বিষয়ে কথা বলা হবে আগের থেকে, যেমন জামাত ইসলাম যদি নারী বিষয়ে বেশি কথা না বলে, যদি চুপচাপ থেকে অথবা সুন্দর করে উত্তরের মাধ্যমে, কঠিন উত্তর না দিয়ে সুন্দর উত্তরের মাধ্যমে আসতে, হয়তো তাদের আজকে রেজাল্ট অন্যরকম হতো। কারণ বাংলাদেশের মহিলাদের ভিতরে একটা ইসলামোফোবিয়া আছে, যেটা যে মহিলাদেরকে তারা বন্দি করতে চায়। তো পরবর্তীতে দেখা গেল উনারা মহিলাদের ব্যাপারে কঠিন কঠিন কথা বলে তাদেরকে আরো ভয় দেখিয়েছেন। পরবর্তীতে তারা বাধ্য হয়ে অনেক কিছুই পরিবর্তন করতে হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের লোকজন তাদের বিরুদ্ধে প্রচারণায় নেমেছেন। তো এগুলি হয়তো সুযোগ উনারা পেতেন না যদি উনারা একটু মুলায়মভাবে কথা বলতেন, যে নারীদের উপরে, যেমন জামাত ইসলামের আমির বলেছেন যে উনি 5 ঘন্টার কাজের ব্যবস্থা করে দিবেন, মহিলাদেরকে 8 ঘন্টার বেতন পাবেন। এটা বলার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশের কত পার্সেন্ট মহিলারা কাজ করে? হয়তো কত পার্সেন্ট? আমার সঠিক জানা নেই। আমার মনে হয় না এটা 2-3% এর উপরে হবে। তো এই অবস্থায় এইটা বলার কোনো অপেক্ষা রাখে না যে মেয়েরা কত ঘন্টা কাজ করবে না করবে। এইটা পরবর্তীতে সরকারে এসে এটাকে আইনের মাধ্যমে সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিলেই হতো, যে যেহেতু মহিলারা বা বি ব বছরের বা উনাদের যে জীবনকালে বা কর্মজীবনকালে অনেক সময় তাদেরকে ছুটি নিতে হয়। অনেক সময় তারা 8 ঘন্টা কাজ করতে অক্ষম। ওই সময়টায় উনাদেরকে কিভাবে এটাকে পরিপূর্ণ বেতন দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা যায়, অথবা পরবর্তীতে উনারা কতদিন ছুটি পাবেন, এগুলি ব্যাপারে বিপুল আলোচনার বিষয় রয়েছে এবং আলোচনা করে। তো উনারা যেসব কথা, অপ্রয়োজনীয় কথা বলে মানুষের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন, এইটা না করলেই পারতেন। তারপরও এবারের নির্বাচনটা ছিল আসলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, এবং স্বাধীনতাকে উপরে তোলারই নির্বাচন। এই চ্যালেঞ্জটা সবাইকে গ্রহণ করতে হয়েছে। যার ফলে জামাত তারপরও 4 কোটির উপরে যে ভোট পেয়েছেন, বা 75টা 80টার মতো সিট পেয়েছেন, এটা খুবই আশাব্যঞ্জক। এবং উচ্চকক্ষে যে দুকক্ষ বিশিষ্ট সংসদ হবে, তার উচ্চকক্ষে এ উনারা উচ্চকক্ষে উনারা ভালোই আসন পাবেন। এ এ এ ব একজন প্রখ্যাত সাংবাদিক বাংলাদেশের, এ উনি বলেছেন, উনার নাম নুরুল কবির, সম্পাদক নিউ এজ। উনি বলেছেন, নাকে রুমাল দিয়ে বিএনপিকে কিছু লোক ভোট দিয়েছে। এটা সত্য যে ইলেকশনের পূর্বে এবং জনাব তারেক রহমান দেশে আসার পূর্বে তারা গত ১-১.৫ বছর যে তারা কিছু অ এ এ চাঁদাবাজি অথবা বিভিন্ন জিনিসের সাথে তারা জড়িত হয়ে পড়েছিলেন। আমি জানি না এরা ছাত্র দলের না জাতীয়তাবাদী দলের। আমি তো সন্ত্রাসীকে কোনো দল বলতে রাজি না। তাদেরকে কোনো দলের অন্তর্ভুক্ত না। সন্ত্রাসী সবসময় সন্ত্রাসী। তারা কোনো দলের অন্তর্ভুক্ত হতে পারে না। তারপরও কিছু বিএনপির উপরে এগুলির চলে আসে এগুলির কথা। তো এজন্যই নাকে রুমাল দিয়েই আসলেই সত্যি এটা অনেকেই দিতে হয়েছে, অনেকেই ভোট দিয়েছেন। কারণ তারপরও আমরা চেয়েছি যে বিএনপি ক্ষমতায় চলে আসুক, এবং বিএনপিকে আমরা দেখতে চাই ক্ষমতায়। বাউফলের এমপি, জামাত ইসলামের এমপি ডক্টর শফকুল ইসলাম মাসুদ, উনার জুম্মার নামাজের খুতবায় অনেক সুন্দর করে বক্তৃতা দিয়েছেন, এবং যাতে একটি নিরহংকার মানুষ হিসেবে একজন নেতা দেশ পরিচালনা করতে পারেন, এবং তারা যাতে সাধারণ মানুষের মতো তাদের চালচলন হয়, এই ব্যাপারে তিনি জোর দিয়েছেন। আমি উনাকে অভিনন্দন জানাই। অনেক সুন্দর। আমি উনার বক্তৃতা শুনেছি, অনেক সুন্দর। আমাদের হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে, যে তাকে ফুলের মালা এসব না দেওয়ার জন্য, এবং তাকে অতিরঞ্জিত করে
যে দেখানো বা ভাই, ভাই করা এগুলি যাতে না হয়। কারণ কাজ অনেক, অনেক কাজ করে দেখাতে হবে। তারপর গিয়ে সফলতা আসবে। তো কাজ না করার আগেই বেশি প্রশংসা করে সবকিছু বিনষ্ট করা উনি পছন্দ করেন নাই। তো হাসানাত আব্দুল্লাহ বয়সে অনেক ছোট, অনেক ইয়াং তারপরও উনার যে ম্যাচুরিটি, উনার যে সৌন্দর্য কথাবার্তার আমি সত্যিই উনার প্রতি অনেকটাই এ আমি এ উনাকে সাপোর্ট করছি এবং উনার কথাগুলাকে আমি সমর্থন করছি। আমার অনেক সুন্দর লেগেছে। তো বিভিন্ন দলের বিভিন্ন দলের নেতারা বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। তো আমরা আসলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে সুশৃঙ্খল একটি দল, নেতাদেরকে কিভাবে সংগঠিত করা যায়, একটা সিস্টেমের ভিতরে চালানো যায় এবং তাদের ভিতরে ভুলভ্রান্তিগুলা যাতে বেশি না হয় এবং দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন এদিকে আমি জনাব তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী চেয়ারম্যান, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ২-১ দিনের ভিতরে যিনি হবেন তাকে বলব এই ব্যাপারে আপনি কঠোর অবস্থান নিবেন এবং আপনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে, চতুরতার সাথে, চালাকির সাথে এবং দক্ষতার সাথে, অভিজ্ঞতার সাথে আপনি দেশ পরিচালনা করবেন। এই অভিনন্দন জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।